সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কত প্রকার ও কি কি এবং এর ব্যবহার নিয়ে। ভ্যারিয়েবল হলো মেমোরি লোকেশনের অ্যাড্রেস। কথাটা অনেক কঠিন মনে হচ্ছে। আচ্ছা, জিনিসটা অতটা কঠিন না, আমরা আস্তে আস্তে বুঝবো জিনিসটা। সামনে আরো কয়েকটা উদাহরণ দিব, সো যেটার মাধ্যমে আমরা জিনিসটা খুব সিম্পলি বুঝে যাব। সো এইটা কেন মেমোরি লোকেশনের অ্যাড্রেস বলা হয়? কারণ প্রোগ্রাম যখন আমরা রান করি তখন প্রত্যেকবার মেমোরিতে এটার যে অবস্থান থাকে আর মানটা থাকে ওইটা চেঞ্জ হয় দেখি কিন্তু এটাকে ভ্যারিয়েবল বলতেছে। চেঞ্জ না হইলে আবার এটা কনস্ট্যান্ট হয়ে যেত। তার মানে ভ্যারিয়েবল জিনিসটা কিন্তু ওই যে বলি না, এই জিনিসটা ভ্যারিয়েবল মানে মুভেবল। সো যেহেতু জিনিসটা চেঞ্জ হয় সেহেতু এটার নাম আমরা দিচ্ছি ভ্যারিয়েবল। এখন কোন কোন প্রোগ্রামে আমরা কোন ভ্যারিয়েবল ব্যবহার করব বা কি টাইপের ভ্যারিয়েবল ব্যবহার করব সেটা কিন্তু প্রোগ্রামকে আগে থেকেই আমার বলে দিতে হয়। এখন আমরা জানবো ভ্যারিয়েবল কত প্রকার ও কি কি তা নিয়ে। ভ্যারিয়েবল হলো বেসিক্যালি দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, নাম্বার টু হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল। লোকাল গ্লোবাল নামটা ওই যে দেশি বিদেশির মতো না, আসলেও ওই যে ওই রকমই আর কি, দেশি বা বিদেশি জিনিসটা অনেকটা ওই রকমই। সো আমরা একটু সামনে যাই তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবো। সো লোকাল ভ্যারিয়েবল হচ্ছে যেটাকে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়। আমরা কিন্তু ফাংশন কি তা অলরেডি জানি। সো ফাংশন হচ্ছে মেইনের ভিতরে যা থাকে, মানে মেইন ফাংশন। সো মেইনের ভিতরে আমি যেই যে ভ্যারিয়েবলকে রাখবো তার মানে ইজিলি বলতে পারবো প্রত্যেকটা লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা, সো আমরা শিখে গেছি লোকাল ভ্যারিয়েবলটা কি। এখন দেখবো লোকাল ভ্যারিয়েবলের একটা এক্সাম্পল। সো এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম যেটার মধ্যে মেইন ফাংশন হচ্ছে এটা এন্ড মেইন ফাংশনের ভিতরের পার্ট হচ্ছে এটা। তার মানে মেইন ফাংশন শুরু হয়েছে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে এন্ড শেষ হয়েছে এই ব্র্যাকেটটা দিয়ে, রাইট? সো স্টার্ট আর এন্ড, এন্ড এটার ভিতর হচ্ছে এই পার্টটা এন্ড এইটার মাঝখানে আমি এই ভ্যারিয়েবলটা লিখেছি। মানে মেইনের ভিতর আমার এ ভ্যারিয়েবল ইকুয়াল টু 20 বলেছি আমি। তার মানে এ হচ্ছে আমাদের এখানে লোকাল ভ্যারিয়েবল, রাইট? এই যে এ কে আমি বলছি লোকাল ভ্যারিয়েবল। এখন আমরা গ্লোবাল ভ্যারিয়েবলটা কি অলরেডি অ্যাজিউম করে ফেলছি সবাই, রাইট? সো গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে যেই ফাংশনটাকে ডিক্লেয়ার করা হয় যে মেইন ফাংশনের বাইরে আর কি, সেটাই হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। সো আমরা যদি একটু উদাহরণটা দেখি তাহলেই দেখতে পারবো। সো এটা হচ্ছে আমাদের উদাহরণটা এন্ড এটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, রাইট? এন্ড এটা হচ্ছে মেইন ফাংশন। সো সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হয়েছে, স্টার্ট হয়েছে এখানে। তার মানে মেইনের বাইরে যেটা আছে সেটাই হচ্ছে আমাদের এখানে গ্লোবাল ভ্যারিয়েবল, রাইট? সো এখান থেকে আমরা বুঝতে পারছি লোকাল ভ্যারিয়েবলটা কিভাবে বসে বা কোথায় বসে আর গ্লোবাল ভ্যারিয়েবলটা কোথায় বসে তা। এখন আমরা দেখব যে ভ্যারিয়েবলের ব্যবহার কি কি তা নিয়ে। ভ্যারিয়েবল কিন্তু অনেক ধরনের কাজে ব্যবহার করা হয়, লাইক ডেটার মান সংরক্ষণ করা বা পরিবর্তন করা, মানে আপডেট করা। তারপর হচ্ছে ফাংশনের মধ্য দিয়ে কোনো একটা ভ্যালুকে আমি যখন পাস করি তখন আমাদের এটা একটা ভ্যারিয়েবলের মাধ্যমে পাস করতে হয়, মানে নিজে নিজে কিন্তু একটা কিছু চলে যায় না। তারপর প্রোগ্রামটার ফ্লোটা নিয়ন্ত্রণ করা, যেমন আমরা ওই যে লুপ পড়বো বা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার পড়বো। সো কন্ট্রোল স্ট্রাকচারের মাধ্যমে আমরা একটা ফাংশনকে একটা আকৃতি বা একটা নির্দিষ্ট ধাঁচের মধ্যে নিয়ে আসি। সো ওই ধাঁচটাকে কন্ট্রোল করার জন্য আমার ভ্যারিয়েবলটা কিন্তু ইজ আ নেসেসারি পার্ট। তারপর প্রোগ্রামের কনফিগারেশনটা সেটিং করা, মানে পুরা জিনিসটা একটা প্রোগ্রামকে আমি যা যা ভ্যালু দিচ্ছি এই জিনিসটাকে স্টোর করে রাখানোটা একটা ভ্যারিয়েবল করে থাকে। তারপর রিসোর্স ম্যানেজ করা, আমি একটা কোনো কিছু রিসোর্স যদি ম্যানেজ করতে হয় ওই রিসোর্সটাকে কোনো একটা ভ্যালু বা ভ্যারিয়েবলের মাধ্যমেই কিন্তু স্টোর করা বা হচ্ছে ম্যানেজ করা হয়। সো এটার জন্য কিন্তু ভ্যারিয়েবলটা ব্যবহার করা হয়। এখন আমরা এই ভিডিওটার পরবর্তী অংশে দেখব এই এই যে ব্যবহারটা আমরা বলেছি ভ্যারিয়েবল, সো এই ভ্যারিয়েবলগুলা কিভাবে কাজ করে তা নিয়ে, তাও দেখবো আমাদের সি প্রোগ্রামের সাহায্যে কিভাবে এটা কাজ করছে সেটা। সো শুরুতে আমরা একটা উদাহরণ দেখব এন্ড উপরে লেখা আছে ডেটা সংরক্ষণ এবং পরিবর্তন। ডেটা মানে হচ্ছে কোনো একটা মান, এটাকে কিভাবে আমি স্টোর করছি একটা ভ্যারিয়েবলের মাধ্যমে এবং কিভাবে পরিবর্তন বা আপডেট করছি তা নিয়ে, রাইট? সো এখানে তো এই পার্টটা আমাদের সবার খুবই চিরচেনা, ইনক্লুড, তারপর হচ্ছে ইন্ট মেইন, এই পার্টটা। এখন আমরা দেখছি ইন্টিজার একটা ভ্যালু নিয়েছি এখানে। ভ্যালুতে এর মান আমি বলে দিচ্ছি 10। তার মানে এ একটা লোকাল ভ্যারিয়েবল যেটার মান হচ্ছে 10। আপনারা কিন্তু এখন অলরেডি জানেন একে কেন আমি লোকাল ভ্যারিয়েবল বললাম। মেইনের ভিতর তাই বলেছি লোকাল ভ্যারিয়েবল এন্ড 10 কে ইনিশিয়ালাইজ করলাম। তারপর আমি প্রিন্ট করলাম এর ভ্যালুটা।
এখন বলেন তো এখানে এর ভ্যালু যদি আমি প্রিন্ট করি তাহলে কত আসবে? যেহেতু এর মান পরিবর্তন হয় নাই, মানে আমি এর মানকে বাড়াই নাই বা কমাই নাই, সেহেতু আমি এর ভ্যালু এখানে 10 প্রিন্ট করব, রাইট? এখন জিনিসটা প্রথম লাইনটা প্রিন্ট হয়ে গিয়েছে এবং তারপর আমার সেকেন্ডে এখানে চলে এসেছে। এখানে আমি দেখছি a = 10, তার মানে এর মান যেটা 10 ছিল সেটা অলরেডি আপডেট হয়ে এখানে 20 হয়ে গেছে। তাহলে এই লাইনটার পরে যখন প্রিন্ট এফ, মানে এটাকে যখন আবার প্রিন্ট করা হবে তখন কিন্তু এর মান আর 10 থাকছে না, এটা চেঞ্জ হয়ে 20 এ রূপান্তরিত হয়েছে। তার মানে আমি যখন কোডটাকে রান করব তখন কিন্তু আসবে প্রথমে দ্য ভ্যালু অফ এ ইজ 10, রাইট? এখানে কিন্তু %d এর জায়গায় a এর যেই মান সেটা বসে যাবে, কারণ a একটা ইন্টিজার ভ্যালু আর এটার জন্য আমরা %d ব্যবহার করছি। তার মানে 10 এর মানটা এখানে চলে আসবে এবং লেখা আসবে দ্য ভ্যালু অফ a ইজ 10 /n। আপনারা বলেন তো /nটা কেন ব্যবহার করা হয়? কোনো একটা লাইন ব্রেক করার জন্য। ধরেন যে আমি লিখলাম যে আমার দেশ বাংলাদেশ, তারপরের লাইনে লিখব আমি থাকি ঢাকা শহরে, তাহলে আমি যদি /nটা ব্যবহার করি প্রথম লাইনের পর, এটা সেকেন্ড লাইনে অটোমেটিক্যালি চলে যাবে। না হলে একটা লাইনেই লেখা আসবে আমার দেশ বাংলাদেশ, আমি থাকি ঢাকা শহরে, একটা লাইনে চলে আসবে। এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড পার্টে। প্রথম লাইনটা প্রিন্ট হয়ে যাওয়ার পর আমাদের এই লাইনটা প্রিন্ট হবে, রাইট? এখানে আসবে দ্য ভ্যালু অফ a ইজ 20, কারণ এখানে এর মানটা কিন্তু বৃদ্ধি পেয়ে অলরেডি এখানে 20 হয়ে গিয়েছিল, যেটাকে আমরা বলছি আপডেট। এখানে আমরা দেখলাম কিভাবে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে আমি ডেটা সংরক্ষণ এবং পরিবর্তন বা আপডেট করতে পারছি। পরবর্তীতে এখানে আমরা দেখব যে একটা ভ্যারিয়েবলের মাধ্যমে কিভাবে একটা ভ্যালু পাস করা যায়। এই ভ্যালুটা কিন্তু হতে পারে দুই প্রকার বা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন এটা হতে পারে একটা ইন্টিজার ভ্যালু, একটা ফ্লোট ভ্যালু। ফ্লোট মানে কিন্তু দশমিক যুক্ত সংখ্যা, এবং হতে পারে এটা একটা ক্যারেক্টার। সো আমরা এখানে একটা ইন্টিজার ভ্যালু এবং ক্যারেক্টার ভ্যালু কিভাবে পাস করতে হয় দুইটা উদাহরণের মাধ্যমে দেখব। প্রথমে আমরা দেখব কিভাবে একটা ইন্টিজার ভ্যালুকে পাস করতে হয়। সো শুরুতে আমরা দেখে নিচ্ছি একটা ফাংশন যেটার নাম হচ্ছে প্রিন্ট নাম্বার। এন্ড প্রিন্ট নাম্বার ফাংশনটার মধ্যে একটা ভ্যারিয়েবল আছে যেটার নাম হচ্ছে ইন্ট নাম। তার মানে এই নাম হচ্ছে একটা ভ্যারিয়েবল যেটার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তার মানে আমি এই প্রোগ্রামটার মাধ্যমে একটা ইন্টিজার টাইপের ডেটাকে পাস করতে পারবো। এবং আমরা যদি মেইন ফাংশনের ভিতরে চলে যাই তাহলে দেখব ইন্টিজার হিসেবে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি যেটার মান হচ্ছে 10, এবং আমি প্রিন্ট নাম্বার যেই ফাংশনটা উপরে ব্যবহার করেছি এখানেও সেম ফাংশনটা ব্যবহার করেছি এবং এটার মধ্যে x এর মানকে আমি পাস করেছি। তার মানে এখানে x এর মান হয়ে গিয়েছে কত? 10। তাহলে প্রিন্ট নাম্বার এর ভিতরে থাকছে 10। এখন এই 10 নাম্বারটা চলে যাচ্ছে আবার প্রিন্ট নাম্বার ফাংশনের মধ্যে, এবং এখানে ভয়েড প্রিন্ট নাম্বার ইন্ট নাম এখানে 10 হয়ে যাবে। তাহলে আমি যখন নাম্বার ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করব তখন এইখানে যেহেতু নামের মান 10 হয়ে গিয়েছে তাহলে এখান থেকেও পেয়ে যাবে 10, এবং এটা ফাইনালি প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ 10। সো এভাবে একটা ফাংশনের মাধ্যমে আমি একটা ভ্যারিয়েবলকে পাস করছি যেটা হচ্ছে ইন্টিজার টাইপের। এখন আমরা যদি সামনে আগাই তাহলে দেখব সেম ভাবে আমরা একটা ক্যারেক্টার টাইপের ডেটাকে কিভাবে পাঠাতে পারি। সো সেম প্রবলেমটাই কিন্তু আমরা আগে করেছি, শুধুমাত্র এখানে ইন্টিজার ব্যবহার করেছি এবং এখানে ক্যারেক্টার টাইপের ডেটা ব্যবহার করব। যখন আমি এখানে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করেছি তখন আমরা এখানে ক্যারেক্টার হিসেবে এটাকে ডিক্লেয়ার করেছি, এবং এটার মধ্যে ক্যারেক্টার হিসেবে আমরা একটা অ্যারেকে নিয়েছি এবং অ্যারেটার ভ্যারিয়েবল নাম হিসেবে ছিল মাই নেম। এবং অ্যারে যখন নেওয়া হয় তখন কিন্তু এভাবে থার্ড ব্র্যাকেটকে ডিক্লেয়ার করা হয়। আমরা চাইলে কিন্তু এই অ্যারেটার সাইজ ডিক্লেয়ার করে দিতে পারতাম এখানে, রাইট? সাইজ হিসেবে হয়তো আমরা এখানে 10 বা 100 বসাতে পারতাম, কিন্তু আমরা করিনি, কারণ হচ্ছে আমরা যেই ভ্যালুটা নিচ্ছি সেটার সাইজটা সম্পর্কে হয়তো আমি অবগত না, তাই। সো আমি যদি অবগত হতাম আমি হয়তো লিখে দিতে পারতাম মাই নেম 10 = নোবেল, কিন্তু আমি এটাকে সিম্পল রাখতে চাচ্ছি, মানে এটাতে থেকে কোনো কমপ্লেক্সিটি আমি চাচ্ছি না। তার জন্য আমি মাই নেম লিখে অ্যারে হিসেবে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ করে দিচ্ছি, এবং এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম
নোবেল, এবং এই নোবেল নামটা মাই নেমের মধ্যে চলে যাবে, অ্যান্ড এখানে চলে যাবে হচ্ছে নোবেল কথাটা, যেভাবে আমার কিছুক্ষণ আগের প্রোগ্রামে একটা নাম্বার চলে গিয়েছিল, রাইট? এখন এই নোবেল নামটা আবার প্রিন্ট নেম যেই ফাংশনটা ছিল এই ফাংশনের ভিতর দিয়ে পাস হবে, এবং এই ফাংশনের ভ্যালু হয়ে যাবে তখন ভিতরে নোবেল। এবং যখন আমি এটাকে প্রিন্ট করব তখন মাই নেম ইজ %s কেন দিচ্ছি? কারণ এটা হচ্ছে একটা স্ট্রিং, রাইট? অ্যান্ড এখানে এটা হয়ে যাবে নোবেল, অ্যান্ড এই নামটাকে নোবেল হিসাবে আনছে এই ভ্যারিয়েবলটা, কারণ এই ভ্যারিয়েবলটার ভ্যালু আমি এখান থেকে পাচ্ছি নোবেল। এইভাবে আমরা একটা ভ্যারিয়েবলের মাধ্যমে একটা ফাংশন দিয়ে ভ্যালু পাস করতে পারি। এখন আমরা দেখব সি প্রোগ্রামের ভ্যারিয়েবলের মাধ্যমে কিভাবে আমরা একটা কোডের ফ্লোকে নিয়ন্ত্রণ করতে পারবো তা নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোগ্রাম দেয়া আছে। এই প্রোগ্রামের ইনক্লুড হেডার আর হচ্ছে ইন্ট মেইন পার্ট বাদে যদি আমি একটু ইউনিক কিছু আছে নাকি তা যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো এখানে ইফ এবং এলস রয়েছে। ইফ এবং এলস যেভাবে কাজ করে তা হচ্ছে, যদি আমি একটা কোডকে রান করতে চাই তাহলে প্রথম শর্তটা ইফের সাথে থাকে, এবং প্রথম শর্তটা ফুলফিল হলে ইফের ব্লকের যেই নির্দেশনা থাকে সেটা ফুলফিল করে, এবং এই নির্দেশনা বা ইফের সাথে যে শর্ত দেয়া থাকে সেই শর্তটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে তা সরাসরি এলসে চলে যায়। এলসের মধ্যে কোনো শর্ত থাকে না, আর এলসের মধ্যে যেটা থাকে সেটাই সরাসরি প্রিন্ট করে ফেলে। এই কোডটার মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব এখানে ইন্টিজার এক্স হিসেবে ব্যবহার করা হয়েছে 10কে, তার মানে এক্স এর মান এখন 10, এবং ইফ ফাংশনের মধ্যে বলা হচ্ছে এক্স এর মান ইজ গ্রেটার দেন 5, তার মানে 10 এর মান কি 5 এর চেয়ে বড়? প্রিন্ট এফ এখানে বলা হচ্ছে এক্স এর মান ইজ গ্রেটার দেন 5, তার মানে 10 5 এর চেয়ে বড়। আমরা এখন দেখি এই শর্তটা কি সত্য নাকি। 10 এর মান 5 এর চেয়ে বড়, তার মানে এই শর্তটা সত্য। তাহলে এখানে প্রিন্ট করে ফেলবে x ইজ গ্রেটার দেন 5। এখন আর এলস এর মধ্যে যাবে না। এখন যদি থাকতো 15, তার মানে x ইজ গ্রেটার দেন যদি 15 হতো তাহলে আমরা পেতাম 10 কি 15 এর চেয়ে বড়? না, মিথ্যা হয়ে যেত, এবং এই ফাংশনের ইফটা ফুলফিল করতো না, এবং এটা সরাসরি চলে যেত এলস এর মধ্যে, এবং এলস এর মধ্যে যা আছে তাই প্রিন্ট করতো, এবং প্রিন্ট করতো x ইজ লেস দেন অর ইকুয়াল টু 5, মানে 15 মানটা 5 এর চেয়ে ছোট অথবা সমান, এটা প্রিন্ট করতো। সো এভাবে আমরা জানলাম কিভাবে একটা ভ্যারিয়েবল প্রোগ্রামের ফ্লোটাকে কন্ট্রোল করে থাকে। এখানে কিন্তু পুরোপুরি একটা ভ্যারিয়েবল পরিবর্তনের মাধ্যমে আমরা দেখেছি কখন এটা ইফের মধ্যে যায় এবং কখন এটা এলস এর মধ্যে যায়, তার মানে পুরোটাই ডিপেন্ড করছে ভ্যারিয়েবলের উপর। এখন আমরা দেখব কিভাবে ভ্যারিয়েবলটা প্রোগ্রামের কনফিগারেশনকে স্টোর করে থাকে। আমরা যদি একটা স্ক্রিনের কথা চিন্তা করি তাহলে এই উদাহরণটা খুব সহজেই দেওয়া যায়। যেমন আমরা দেখি একটা স্ক্রিনের উইথ 800 এবং হাইট হচ্ছে 600, এটা স্কেল ফ্যাক্টর হচ্ছে 1.5। আমরা এই তিনটা ভ্যারিয়েবল নিচ্ছি, এবং আমরা যদি স্ক্রিনের রেজুলেশনটা দেখি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 800 ইনটু 600, রাইট? কারণ আমার প্রথম ডিটার জন্য আমার নিচ্ছে স্ক্রিনের উইথ, আর সেকেন্ড ডিটার জন্য নিচ্ছে স্ক্রিনের হাইটটাকে, এবং স্কেল ফ্যাক্টরটাকে %f দিয়ে প্রকাশ করছি, কারণ এখানে আমার একটা দশমিক রয়েছে এবং এটার ভ্যারিয়েবলটাকে আমি ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করেছি। তাহলে আমরা স্কেল ফ্যাক্টর হিসেবে 1.5 পেয়ে যাব, এবং এভাবে আমরা দেখছি কিভাবে আমরা একটা কনফিগারেশনকে সেট করতে পারি ভ্যারিয়েবলের মাধ্যমে। তো এই ভিডিওটিতে আমরা শিখলাম ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কত প্রকার ও কি কি, এবং এর ব্যবহার নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।